বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে এই মুহূর্তে যারা চ্যানেল আই দেখছেন তাদেরকে ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম সিডিএফের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। সিডিএফ বাংলাদেশে ক্ষুদ্র অর্থায়ন প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের একটি অ্যাসোসিয়েশন। ক্ষুদ্র অর্থায়ন সংস্থাসমূহের জনবলের দক্ষতা উন্নয়ন, সেক্টরের পক্ষে লবিং ও অ্যাডভোকেসি, গবেষণা পরিচালনা, তথ্য সংগ্রহ ও বিনিময়, সদস্যদের জন্য তহবিলের অন্বেষণ ইত্যাদি উদ্দেশ্যে 1992 সালে সিডিএফ প্রতিষ্ঠা লাভ করে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠান শীর্ষক একটি ধারাবাহিক আলোচনা চ্যানেল আই সম্প্রচার করছে। এই ধারাবাহিকের আজকের 23তম এপিসোডটি সদস্য সংস্থা আসপাদা সৌজন্যে পরিচালিত হচ্ছে। আমার ডান দিকে আছেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ এনামুল হক। আমার বাম দিকে আছেন আসপাদা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আব্দুর রশিদ। ছাত্র জীবন শেষে আপনি দেশের দারিদ্র্য বিমোচনে নিবেদিত একটি বেসরকারি সংস্থায় এনজিও কর্মজীবন শুরু করেন। 2008 থেকে 2023 পর্যন্ত আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে আসা মডেলটি আপনি অত্যন্ত সফলভাবে রেপ্লিকেট করেছেন। বর্তমানে আপনি অভিভাবকের ভূমিকায় আমাদের একটি ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠান আম্বালা ফাউন্ডেশনের সংস্থার সাথে জড়িত আছেন। এই ব্যাপক অভিজ্ঞতায় বাংলাদেশের ক্ষুদ্র অর্থায়ন সেক্টরের ভূমিকাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? শুরুতে আমি ধন্যবাদ জানাই আওয়াল ভাই আপনাকে। সিডিএফ এবং চ্যানেল আই অন্তর্বর্তীমূলক উন্নয়নে এমএফএদের শীর্ষক যে আলোচনাটা ধারাবাহিকভাবে শুরু হয়েছে, এটাতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। মোট কথা এক কথায় বলে যে একটা ছোটোবেলা একটা গল্প শুনতাম এরকম, গোল পাতা গোল নয়, শিশু মেয় শিশু নয়। আপনারা যখন বলেন ক্ষুদ্র ঋণ কিন্তু এখন আর ক্ষুদ্র নয়। এর প্রভাব সারা বাংলাদেশে এবং আন্তর্জাতিক ব্যাপী অনেক ব্যাপক, অনেক বিশাল। আমি যদি কিছু উদাহরণ দিয়ে বলি, সারা বাংলাদেশের ক্ষুদ্র ঋণ অর্থায়নটা মোট গ্রামীণ জনশক্তির প্রায় 65 থেকে 70% লোকের মধ্যে সম্প্রসারিত করেছে। 1, 2 হচ্ছে প্রায় 723টা এমএফআইয়ের মাধ্যমে, এনজিওর মাধ্যমে প্রায় 25,325টি ব্রাঞ্চের শাখা খুলে সেইখানে তারা অর্থায়ন করছে এবং তার সেবার আওতায় সদস্যের পরিমাণ হবে 4 কোটির অধিক। এবং ক্ষুদ্র ঋণ গ্রহীতাই আছে আমাদের প্রায় 3,32,00,000 পরিবার, যা যদি মোট জনসংখ্যার যদি আমি ধরি তাহলে 13,70,00,000 মানুষের মধ্যে আমাদের এই সেবাটা পৌঁছেছে। এটা মোট জনসংখ্যার প্রায় 70 থেকে 75%। আমাদের বিভিন্ন স্নাতক পর্যায়ের কর্মরত আছে এনজিওতে প্রায় 2,52,000। তো 2,52,000 একটা কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এখানে। তার সঙ্গে শুধু গত বছরেই প্রায় 2.5 লক্ষ কোটি টাকা ঋণ বিতরণ করেছে, যা সরকারের বার্ষিক যে উন্নয়ন কর্মসূচি তার বাজেটের চেয়ে বেশি। এখনও প্রায় 1.5 লক্ষ কোটি টাকার মতো ঋণের স্থিতি আছে এবং জনগণ যে ক্ষুদ্র সঞ্চয় করে তার স্থিতির পরিমাণ হচ্ছে 70,000 কোটি টাকা। এটা তার স্থিতি এবং সারা বছর ব্যাপী মানুষ যে টাকা উঠায় নেয় বিপদ আপদের সময়, এটার পরিমাণ হবে প্রায় 70,000 কোটি টাকা। শুধু যে মাত্র ঋণের মধ্যে আছে শুধু তাই না, ঋণের উদ্বৃত্ত অর্থ দ্বারা আমরা অনেকগুলো সামাজিক কর্মকাণ্ড পরিচালিত করছি এবং এর প্রভাব শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরেও গ্রামীণ মডেল, আশা মডেল, ব্র্যাক মডেল সহ প্রায় মোর দেন 50টারও দেশে এই মডেলগুলো আমাদের প্রভাবিত করছে। এবং আমাদের বাংলাদেশের যে পরিচিতি, এই পরিচিতি শুধুমাত্র একটা দরিদ্র দেশ হিসেবে না, অনেকগুলো মেডেলের জন্ম দিয়েছে এই বাংলাদেশ থেকে। তো সুতরাং আমি বলবো এর প্রভাব বহুমুখী। হ্যাঁ, শুধুমাত্র গ্রামীণ অর্থনীতি না, শুধু শিক্ষা, স্বাস্থ্য, অনেক কিছুতে এম্পাওয়ারমেন্ট, মহিলাদের এম্পাওয়ারমেন্ট বিশেষ করে, কারণ ঋণ গ্রহীতাদের প্রায় 98% হচ্ছে মহিলা। 3,32,00,000 ঋণ গ্রহীতার মধ্যে 3,23,00,000 হচ্ছে মহিলা। তাদের যে এম্পাওয়ারমেন্ট, আজকে গ্রামের মধ্যে যদি দেখেন মেম্বার চেয়ারম্যান ইলেকশনে তাদের একটা বড় অংশগ্রহণ থাকে এবং ঘর থেকে বের হওয়ার প্রবণতা বেড়েছে। গ্রামে গঞ্জে অনেক পাবেন, বাজারে গিয়ে দেখবেন প্রায় 50% মহিলা কেনাবেচা করতেছে। তো সুতরাং এটার এম্পাওয়ারমেন্টের দিক থেকে যদি বলেন, অর্থনৈতিক দিক থেকে যদি বলেন, শিক্ষার দিক থেকে যদি বলেন, স্বাস্থ্যের দিক থেকে যদি বলেন, তার একটা বহুমুখী প্রভাব বাংলাদেশ না শুধু
এর প্রভাবটা শুধু ইন্টারন্যাশনাল, তার ঢেউটা সমপরিমাণে লেগেছে। জনাব মোহাম্মদ আব্দুর রশিদ, আপনি 1993 সালে আসপাদা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। অন্য কোনো পেশায় না গিয়ে কোন প্রেরণায় আপনি এবং কি উদ্দেশ্যে আপনি আসপাদা প্রতিষ্ঠা করেন? আসপাড়া শুরু হয় কৃষি বিশ্ববিদ্যালয়ে, প্রফেসর লুৎফর রহমান, প্রফেসর শাহী আলম, প্রফেসর তারেক। আমরা 5-6 বন্ধু মিলে গল্প করতেছিলাম যে আমার দেশে যখন দেখে যে গরিব মানুষ যারা কৃষক প্রয়োজনীয় যে গোবর সারটা এটাকে পুড়ে ফেলছে, এটা পুড়ে ফেলছে লাকড়ির অভাবে। তো আমরা তখন চিন্তা করেছি যে আমরা এই জন্য কী করতে পারি। এই উদ্দেশ্য নিয়ে ওখানে আলোচনা হওয়ার পরে আমরা যে ওদেরকে, ওরা গোবরটা পুড়বে না যদি ওদেরকে গাছ লাগায় দেওয়া যায় বাড়ির পাশে, অথবা তাকে যদি ভালো বীজ দেওয়া যায়, গাছ দিলে সে বেশি পুড়বে না, লাকড়িটা গাছের পাতালতা পুড়ে সে পাক করবে। আর যদি তাকে ভালো বীজ দেওয়া হয় তাহলে সে বেশি ফসল উৎপাদন করতে পারবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা তখন এটার নাম হয়ে যায় আসপাড়া। মানে এতে হলো অ্যাগ্রো ফরেস্ট্রি, এস থেকে সিড, পিতে প্রোডাকশন, ডিতে ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, এই সংক্ষেপে আসপাড়া হয়ে যায়। এবং এই আসপাড়া দিয়ে আমাদের কর্ম শুরু। এবং আমরা যখন 1993 সালে এই কর্মটা শুরু করি তখন আমরা 14টা নার্সারি স্থাপন করি আমাদের নিজেদের টাকায়। হালুয়াঘাট থেকে শুরু করে বালগা পর্যন্ত 14টা জায়গা, যেখানে আমাদের রাস্তার পাশে নার্সারি স্থাপন করলে মানুষ জায়গার থেকে তারা কিনতে পারবে। এই উদ্দেশ্যে আমরা 14টা নার্সারি স্থাপন করি এবং তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে কোদাল, খুন্তি, জর্না, বালতি এবং পলিথিন যেটা চারা করবে এগুলো কিনে দিয়ে আমাদের নিজেদের টাকায় দেওয়ার পরে তারা তার নার্সারিতে ট্রেনিং দেওয়ার ফলে তারা নার্সারি উৎপাদন করে, নার্সারিতে চারা উৎপাদন করে। চারা উৎপাদন করার ফলে এই চারা তারা তখন বিক্রি করতে পারে না, তখন কিন্তু মানুষ চারা কিনে না। তো না কেনার ফলে আমরা কি করতাম, রাত্রেবেলায় গিয়া সন্ধ্যাবেলা কৃষকদেরকে আয়োজন করতে বলতাম, বলার পরে তা আমরা আমিরতে এবং গজা নিয়ে যেতাম। গজা নিয়ে গিয়ে ওদেরকে বলতাম যে গাছ কিনলে তোমার স্বল্প পুঁজিতে বেশি আয় হবে, 10 বছর পর 20 বছর পর তুমি একটা অনেক টাকা পাইতে পারো গাছ লাগাইলে, এবং ফলের গাছ লাগাইলে ফল পাইতে পারো। তুমি এই গাছগুলো লাগাও, তাহলে তোমার এই লাকড়ির অভাবটাও মিটবে, এই পাতা লতা তুমি পাকটাও করতে পারবা, এবং প্রয়োজনীয় যে গোবর সারটা আছে এটা তুমি খেতে দাও, জমিতে দাও, তাহলে তোমার ফসলটা বেশি হবে। আপনি জানেন, আমার চেয়ে ভালো জানেন যে এটা তদারকি, পুরোপুরি তদারকি ঋণ বিদায় এটার পরিচালনা ব্যয় খানিকটা বেশি, ফলে সার্ভিস চার্জও খানিকটা বেশি। কোনো কোনো মহল এ নিয়ে বিভিন্ন সময় সমালোচনা করে থাকেন। চিফ অপারেশনাল কর্মকর্তা হিসাবে বিভিন্ন দেশের অভিজ্ঞতা থেকে বাংলাদেশে ক্ষুদ্র অর্থায়নের অন্য দেশের ক্ষুদ্র অর্থায়নের মধ্যে আপনি কি তফাৎটা কি দেখেছেন, একটু শেয়ার করবেন কি? প্রথমত একটা কথা বলে নেওয়া ভালো, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে কম রেটে একমাত্র বাংলাদেশ ক্ষুদ্র ঋণের সার্ভিস চার্জ নেয়। এখন আমি কম কি বেশি তার মাপকাঠিটা কি? আপনি কি তাকে গ্রামের যিনি সুদের প্রদান মহাজন তার সঙ্গে তুলনা করবেন, নাকি ব্যাংকের সঙ্গে তুলনা করবেন? আমি মনে করি কোনোটার সঙ্গে তুলনাযোগ্য নয়। কারণ হলো, আমরা যে সার্ভিসটা নির্ধারণ করে থাকি মাইক্রোফিন্যান্সে 3টা ফ্যাক্টরকে সামনে আনি। প্রথমত কস্ট অফ ক্যাপিটাল বা মূলধনের ব্যয়, 2 হচ্ছে পরিচালন ব্যয়, 3 হচ্ছে লোন লস প্রভিশন বা ক্ষতির পরিমাণটা কত। তো 3টাকে যদি আমরা দেখি, আমরা সাধারণত একজন ঋণ গ্রহীতাকে যদি 10,000 টাকা ঋণ দেই, বছরে একবার সে আমার ব্রাঞ্চ থেকে এসে ঋণটা নিয়ে যায়, আর বছরের 46 দিন প্রতি সপ্তাহে গিয়ে তার বাড়ি থেকে টাকাটা আদায় করে নিয়ে আসি। এই যে ঋণের আবেদন থেকে শুরু করে দলটা গঠন, তাকে ট্রেনিং দেওয়া, ঋণের ফর্ম ফিল আপ করা, ঋণ বিতরণ, তারপরে 46 কিস্তিতে বছরে টাকাটা আদায় করে নিয়ে আসা, এই যে একটা সার্ভিস ফ্রম দ্য বিগিনিং থেকে শেষ পর্যন্ত, এই সার্ভিসটার জন্য অন্যান্য প্রতিষ্ঠানের থেকে আমাদের মোট পরিচালনা ব্যয়ের জন্য প্রায় 40 থেকে 50% খরচ চলে যায় আমাদের শুধু এই কাজটার জন্য। তারপরে মূলধন ব্যয়, এখন ধরেন বিভিন্ন ব্যাংকের থেকে আমাদের যে সোর্সগুলো আছে তার মধ্যে ব্যাংকের থেকে ঋণ নিতে গেলে 14 থেকে 15% আজকে ঋণ নিতে হয়। সেটা যদি ধরি কস্ট অফ ক্যাপিটাল, সার্ভিস চার্জ যদি আমাদের যে সার্ভিসটা অ্যাকশন করি, কর্মীদের মাঠে বাড়ি বাড়ি গিয়ে যে টাকাটা আদায় করে নিয়ে আসে,
তার জন্য আরও 10 থেকে 12% খরচ হয়ে যায়। জি জি লোন লস প্রভিশন আমাদের ন্যূনতম রাখতে হয় 2%। জি তো সব মিলে আমরা চার্জ করছি সারা বাংলাদেশে ডিক্লাইনিং মেথডে বা ক্রমহ্রাসমান পদ্ধতিতে হ্রাসমান পদ্ধতি। প্রায় 24%। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় যদি হয় তাহলে আমি বলবো ইন্টারেস্টিং, বাংলাদেশকে অনুসরণ করে ভারত এবং শ্রীলঙ্কা দুটো দেশে সার্ভিস চার্জ ক্যাপ করেছিল। 2 বছর আগে তারা এটা বাদ দিয়ে দিচ্ছে যে না, ক্যাপিং করে এটা চলবে না। সেই জন্য আমি যদি বলি আফ্রিকার অভিজ্ঞতা যদি বলি, ওইখানে ক্ষুদ্র ঋণের সার্ভিস চার্জ হচ্ছে 60 থেকে 70%। ইভেন ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান সেখানেও বাংলাদেশ থেকে 1.5 থেকে 2 গুণ বেশি। আমি একদম ফ্যাক্ট দিয়ে বলতে পারবো, পাকিস্তানে 22% হচ্ছে ফ্ল্যাট রেটে, ইন্ডিয়াতে 27 থেকে 28%, শ্রীলঙ্কাতে হলো 35%, গানাতে হলো বার্ষিক 30% হচ্ছে ফ্ল্যাট, তারপরে নাইজেরিয়াতে ফ্ল্যাট 30%, তারপর আসলে ফিলিপাইনে ফ্ল্যাট 30%, 28% হচ্ছে মিয়ানমারে। তো সুতরাং আমি যদি এশিয়া এবং আফ্রিকার অভিজ্ঞতা নেই তাহলে বলবো যে বিশ্বের সবচেয়ে কম রেটে মাইক্রোফিন্যান্সটা ডেলিভার করছি। কারণ হলো সবসময় শুধু আমরা যদি মূলধনের ব্যয় আর লোন লস দেখি তাহলে হিসাবটা মিলানো যাবে না। হিসাবটা মিলাইতে হবে আমি কী ধরনের সার্ভিসটা প্রোভাইড করি তাদেরকে, কিভাবে টাকাটা দেই, কিভাবে টাকাটা আনি। এবং মনে রাখবেন এই টাকা কিন্তু আমাদের কোলাটারাল ফ্রি টাকা। এই কোলাটারাল ফ্রি টাকা যদি সুপারভাইজারের ক্রেডিট না হয়, তত্ত্বাবধায়কমূলক ক্রেডিট যদি না হয়, এই টাকা আদায় করা কঠিন হবে। সেই জন্য আমরা মনে করি কখনো আমরা একে সুদ বলি না, আমরা এটাকে বলি সার্ভিস চার্জ। কারণ সার্ভিসটা আগে এক্সটেন্ড করি, দোরগোড়ায় পৌঁছাই, তারপরে কিস্তিটা নিয়ে আসি। সুধী দর্শক, এখন আসপাডার কার্যক্রমের উপর একটি তথ্যচিত্র দেখানো হবে, চলুন দেখে আসি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রখ্যাত শিক্ষক ও গবেষকদের প্রত্যক্ষ সহযোগিতায় স্বপ্নবাজ দূরদৃষ্টি সম্পন্ন জনাব আব্দুর রশিদের নেতৃত্বে একদল সমাজসেবীর প্রয়াসে কৃষি বনায়ন ও মাটির গুণগত মান উন্নয়নে জৈব সারের ব্যবহারকে উৎসাহিত করতে জন্ম হয় এগ্রো ফরেস্ট্রি সিড প্রোডাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন আসপাডা নামের একটি সংগঠন, যা পরবর্তীতে আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন নামে পরিচিতি লাভ করে। কৃষি ও কৃষকের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আর সময়ের সাথে তাল মিলিয়ে বাস্তব অভিজ্ঞতার আলোকে দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণের মাধ্যমে সংস্থাটির কার্যক্রম শুরু হয়। সংস্থাটির প্রতিষ্ঠাতা সদস্যরা কৃষি বনায়নের জন্য গাছের চারা স্থানীয় পর্যায়ে সহজলভ্য করতে নার্সারি প্রতিষ্ঠা করেন। পাশাপাশি নার্সারি মালিকদের প্রশিক্ষণ দেয়া সহ উপকরণ সহায়তাও দেয়া হয়ে থাকে তাঁদের পক্ষ থেকে। এরই মাধ্যমে ময়মনসিংহ অঞ্চলে তৈরি করা হয় 27টি নার্সারি। একই সাথে কম পুঁজিতে গাছ লাগিয়ে পরিবেশ সুরক্ষা এবং ভবিষ্যতে অধিক অর্থ আয়ের সুযোগ সৃষ্টি করেছে সংস্থাটি। একটা ন্যাশনাল এগ্রি প্রোডাকশনের সহযোগিতায় প্রথম ভালুকাতে সয়াবিনের বীজ উৎপাদন ও বর্ধন করে। আসপাডার দৃঢ় বিশ্বাস, ভালো ফলন পেতে ভালো বীজ প্রয়োজন। ফলে সংস্থাটি কৃষকদের মানসম্মত বীজ উৎপাদনে সচেষ্ট হয়। প্রাথমিক স্বাস্থ্যসেবা ও আসপাডার বিভিন্ন প্রকল্পের সাথে 37,000 কৃষক পরিবার রয়েছে। তার মধ্যে 270 ইএসপি প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে আসপাডা ময়মনসিংহের ভালুকা উপজেলায় 10টি স্কুল স্থাপনের মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করে। যে সকল দরিদ্র পরিবারে জন্ম নেয়া মেধাবী ছেলেমেয়ে আছে, তাদের পড়ালেখার খরচ যোগান দিতে পারছে না পরিবার, তারা যেন স্কুল থেকে ঝরে না পড়ে সেজন্য সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালকের নিজস্ব উদ্যোগে বৃত্তি প্রদান করা হচ্ছে। অনেকেই মেডিকেল, বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট, কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়, এছাড়াও চীন, জাপান, আমেরিকাতেও পড়াশোনা করছে। আপনার সংস্থা কৃষি, ধান বীজ উন্নয়ন, স্বাস্থ্যসেবা, পুষ্টি, জলবায়ু পরিবর্তন, পুনর্নবায়নযোগ্য জ্বালানি, প্রাণী ও প্রজনন স্বাস্থ্য, শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, ডিজিটালাইজেশন ইত্যাদি নিয়ে কাজ করছে। এসব কল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের ফলে দেশ ও অর্থনীতিতে একটা ইতিবাচক ইমপ্যাক্ট পড়ছে। আপনার সংস্থার বিভিন্নমুখী কল্যাণ কাজের মাধ্যমে এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস তথা দরিদ্রদের জীবনমানে কি পরিবর্তন এসেছে বলে আপনি মনে করেন? আমরা যারা এনজিওতে কাজ করি তারা কিন্তু মানুষের সাথে থেকে মানুষের উন্নয়নের জন্য কাজ করি।
এই যে সাথী থেকে কাজ করাটা আমরা কিন্তু 5,000 হতদরিদ্র ডেভেলপ করেছি 2001 সালে। এই 5,000 হতদরিদ্রকে কীভাবে ডেভেলপ করা তার জন্য আমরা একটা ছক তৈরি করেছি। সেই ছকে আমরা ওখানে বাছাই করতে পারছি 950 জন বিধবা এবং স্বামী পরিত্যক্তা মহিলা। এদেরকে নিয়ে আসা সেলাই প্রশিক্ষণ দিয়েছি। সেলাই প্রশিক্ষণ 1 মাস সেলাই প্রশিক্ষণ দিয়েছি। 1 মাস সেলাই প্রশিক্ষণ দেওয়ার পরে তাকে প্রত্যেককে একটা করে সেলাই মেশিন দিয়েছি। সাথে 2,000-3,000 টাকা পুঁজি দিয়েছি, যে কাপড়টা ক্রয় করে সে মানুষের বাড়ি বাড়ি ঘুরে তার সেলাই কাজটা করে তার জীবিকাটা নির্বাহ করতে পারে। স্বামীকে দেই নাই, স্বামীকে কোনো কাজ দিই নেই এই জন্যেই যে স্বামী যদি অন্যের বাড়িতে কাজ না করে তাহলে তাদের ফ্যামিলির খাবার জুটবে না। 450 জন হতদরিদ্র মহিলা বা মেয়ে বার করছি। এদেরকে সেলোয়ার কামিজ কিনে দিয়ে এদেরকেও 1 মাস প্রশিক্ষণ দিয়েছি আমাদের এখানে। 1 মাস প্রশিক্ষণ দিয়ে গার্মেন্টসের সেলাই মেশিন দিয়ে প্রশিক্ষণ দেওয়ার পরে এদেরকে নিয়ে গেছি চাকরির জন্য। তো গার্মেন্টসে নিয়ে গেছি, গিয়া দেখা গেছে যে আজকে 30 জন নিয়ে গেছি, 10 জনের চাকরি হয়েছে, 8 জনের চাকরি হয়েছে, বাকিদের ফেরত নিয়ে আসতে হয়েছে, আবার আরেক গার্মেন্টসে নিয়ে যেতে হয়েছে। এইভাবে 4 মাস সময় লাগছে আমার এই 450 জনকে আমরা করতে, প্রোভাইড করতে, তাদের চাকরি দিতে। তখন তার চাকরি বেতন হয়েছে 3,500 টাকা। এমনি গার্মেন্টসে চাকরি করলে পাইতো তখন 700-800 টাকা। তারপরে এই ফ্যামিলির অন্যরা কী করতে পারে, এই ফ্যামিলির যে মায়েরা আছে এদেরকে অন্যের জমি লিজ নিয়ে দিয়েছি। অন্যের জমি লিজ নিয়ে দিয়ে যে কলা বাগান করতে পারে তাকে কলা বাগানের প্রশিক্ষণ দিয়েছি, যে পেঁপে করতে পারছে সে পেঁপে প্রশিক্ষণ দিয়েছি, যে সবজি চাষ করতে পারে তাকে সবজির প্রশিক্ষণ দিয়েছি, যে আখ চাষ করতে পারে তাকে আখ চাষের প্রশিক্ষণ দিয়ে এলাকার প্রত্যেক জায়গা থেকে তার বাড়ির কাছে এই 50 শতক 20 থেকে 10 থেকে 50 শতক পর্যন্ত জমি খাই খালাস নিয়ে দিয়েছি 2 বছরের জন্য। নিয়ে ওখানে তাদের কলা চাষ, পেঁপে চাষ, সবজি চাষ করাইছি এবং আখ চাষ করাইছি। যার ফলে দেখা গেছে এই কলা চাষে, পেঁপে সবজি চাষে 2 বছরে সে 30-40-50 হাজার টাকা মালিক হয়ে গেছে। যেখানে সে সারাদিন খাইতে পারে না, এখানে তখন জমির দাম হলো 5,000, 7,000, 8,000 টাকা বিঘা, সেখানে সে 30-40 হাজার টাকা মালিক হয়ে গেছে। এই হতদরিদ্রদের এইদেরকে ডেভেলপ করা কৃষিক্ষেত্রে অনেক সহজ হয়েছে আমাদের। এই কাজটা করতে পারে আমরা নিজেকে অনেক ধন্য মনে করছি যে বাংলাদেশে মানে এনজিও করার সার্থকতা খুঁজে পাইছি এখানে, যে আমরা এই 5,000 হতদরিদ্রকে তাদেরকে এইভাবে আমরা ডেভেলপ করতে পারছি। এবং তারা যেভাবে আমাদেরকে শ্রদ্ধা করে এবং 2 টাকা সঞ্চয় দিই তখন। এবং আমি মনে করি যে প্রশিক্ষণ সাথে অর্থনৈতিক সহযোগিতা দিলে কোনো মানুষ গরিব থাকে না। ক্ষুদ্রতায়ন প্রতিষ্ঠান সমূহ সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সাথে সম্পৃক্ত থেকে আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম পরিচালনা করে দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, খাদ্য ও তৃণমূলে শিক্ষা কর্মসূচি বাস্তবায়ন, যা মূলত এসডিজি বাস্তবায়নের একটা অংশ। এসডিজি অর্জনে এমএফআইদের এই ভূমিকাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? এসডিজিটা যদি আমরা বলি যে 2000 সালে প্রায় 193টা রাষ্ট্র একত্রিত হয়ে 2015 সালে একটা কতগুলো লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। তার মধ্যে বড় মানে 8টা মোটা দাগে 8টা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। তার মধ্যে প্রথম যে লক্ষ্যমাত্রাটা ছিল সেটা হলো চরম দরিদ্র ক্ষুধা দূরীকরণ। এই ক্ষেত্রে যদি ধরি বাংলাদেশের লক্ষ্যমাত্রা ছিল এটাকে 29% নামাই নিয়ে আসা 2015 সালের মধ্যে। আপনি শুনে খুশি হবেন, আপনি হয়তো অবগত আছেন, বাই দিস টাইম এটা চলে আসছে বাংলাদেশে 24.8। তার মানে আমার যে লক্ষ্যমাত্রা ছিল তার চেয়ে আরও বেশি আমরা কমাইতে পারছি। দ্বিতীয়ত ছিল সার্বজনীন প্রাথমিক শিক্ষা। সেই ক্ষেত্রে আমরা দেখছি যে এনরোলমেন্ট, বাচ্চারা স্কুলে যায় তার পরিমাণ প্রায় 98%, 98%। সেই দিক থেকেও একটা বিশাল বড় সাফল্য আমরা দেখছি। লিঙ্গ সমতা বৈষম্য যে দূরীভূতকরণ, সেই ক্ষেত্রে যদি আমরা দেখি সেখানে আজকাল চাকরি ক্ষেত্রে, উদ্যোক্তার ক্ষেত্রে আমরা যদি দেখি যে সামাজিকভাবে ক্ষমতায়নের দিক থেকে আমি দেখি পর্যায়ক্রমে মহিলারা অনেক আগে আসছে। পর্যায়ক্রমে যে গ্যাপটা ছিল এই গ্যাপটা আস্তে 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 মিনিমাইজ হচ্ছে। চতুর্থত ছিল আমাদের অন্যতম শিশু মৃত্যুর হার। যেমন আমাদের লক্ষ্যমাত্রা ছিল প্রতি 1000-এ ন্যূনতম 48 নামিয়ে নিয়ে আসা। আমরা 2015 সালে আমরা অর্জন করতে পেরেছি 36 জন। তার মানে যা লক্ষ্যমাত্রা ছিল তার চেয়ে আরও বেটার করতে পেরেছি, আমরা আরও ভালো করতে পেরেছি। 1 বছরের নিচে কম শিশু যারা মৃত্যুর প্রতি 1000-এ আমরা 31 নির্ধারণ করেছিলাম বাংলাদেশের জন্য, সেখানে দেখেছি এটা 29-এ নেমে আসছে। পরিবেশগত স্থায়িত্বের দিক থেকে
আমাদের কিছুটা পিছিয়ে আছি, বিশেষ করে কতগুলো উপকূলীয় অঞ্চল আছে সেগুলাতে ক্ষয় প্রতিনিয়ত আছে। আর মূলত এই পরিবেশের দূষণ বিশ্বব্যাপী যদি দেখতে হয়, এটার জন্য কিন্তু বাংলাদেশ দায়ী না, দায়ী হচ্ছে উন্নত বিশ্ব, তার এফেক্টটা পড়তেছে আমাদের দেশে। তো সুতরাং এটা একটা গ্লোবাল ইস্যু, এটা একটা বিশ্বায়নের ইস্যু। এরপরে আসছিল আমাদের উন্নয়নের জন্য একটা বৈশ্বিক অংশীদারিত্ব, এটা ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি বিভিন্ন মাধ্যমে এটা এখন হচ্ছে। এই 8টা ইন্ডিকেটরে যদি আমরা দেখি, আমরা নিশ্চিত বলতে পারি যে সেটা হলো সার্বজনীন শিক্ষা, লিঙ্গ বৈষম্য, মহিলাদের ক্ষমতায়ন, দারিদ্র বিমোচন এবং দূরীকরণ। একসময় মঙ্গা বলে একটা শব্দই ছিল আমাদের উত্তরবঙ্গের জন্য, এখন কিন্তু গত কয়েক বছর থেকে এই শব্দটা এখন শুনি না। সেই দিক থেকে যদি বলি, এই যে চরম দরিদ্র থেকে তাদেরকে উঠিয়ে নিয়ে আসা, একটু আগে আমরা আশপাড়ার যে গল্প শুনলাম, এই গল্প কিন্তু প্রতিটা গ্রামে গ্রামে আছে। আপনি হত দরিদ্রদের সন্তানদের শিক্ষা সম্প্রসারণে অনেক দৃষ্টান্তমূলক কাজ করেছেন, সংক্ষিপ্তভাবে এই বিষয়ে কিছু বলবেন কি? আমার বাড়িতে আর কি, আমি গল্পটাই বলি যেখান থেকে শুরু। আমার বাড়িতে একটা রাজ্য গ্যালারি কাম করতেছিল মামুন নামে একটা ছেলে। সে ক্লাস 5-এ বৃত্তি পেয়েছে, ক্লাস 7-এ ওঠার পরে তার বাবা মারা যাওয়াতে সে রাজ্য গ্যালারি কাজ করতেছে, তার পড়ালেখা বাদ দিছে। জিজ্ঞেস করলাম যে তুই কি এখন পড়বি? তো সে বলতেছে যে আমি যদি পড়িতে আমার মা বাবাকে, মা আর বোনকে খাওয়াবে কে? তো আমার কাছে ধারণা হলো যে তখন তার মধ্যে কত মা এবং বোনকে খাওয়াতে কত লাগবে। সে বলতেছে যে স্যার আপনি কি আমাকে 2500 টাকা দিবেন, তাহলে 1500 টাকা মাকে দেবো আর 1000 টাকাতে পড়ালেখা করব। তখন আমার ধ্যান হলো যে আমি এই যে আমার চোখের সামনে একটা মেধাবী ছেলে, একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে, একটা ছেলে ধ্বংস হয়ে যাবে, এটার জন্য আমাদের কাজ করা উচিত। তারপরে আমি তাকে বললাম ঠিক আছে, তুমি আজকে বিকেলে আমার কাছ থেকে 2500 নিয়ে যাবে, কাল থেকে স্কুলে যাবা। আমি একটা স্কুল করছি, স্কুল অ্যান্ড কলেজ করছি, আমার দাদার নাম আব্দুল মাস্টার স্কুল অ্যান্ড কলেজ। ওখানে গিয়ে দিই ক্লাস 7-এর যে ফার্স্ট বয় সেকেন্ড বয় আশরাফ আর হাবিব দুজন স্কুলে আসতেছে না। সে কী জন্য আসতেছে না, তারা বললো তার বাবা মারা যাওয়া তো অন্যের বাড়িতে মাস্টাররা কামরা চলে গেছে। পরে আমি হেডমাস্টারকে পাঠাইলাম তুমি তাদেরকে ধরে নিয়ে আসো। পরে হেডমাস্টার তাদেরকে ধরে নিয়ে আসার পরে আমি তাদের জিজ্ঞাসা করলাম যে তুমি পারবো না ক্লাস, খামো কি, খাবার তো অবস্থান নাই, হ্যাঁ মারে খাওয়াবো কি, আমাদের খাওয়ার অবস্থান নেই। পরে আমি বলি ঠিক আছে, সব খাওয়ার দায় দেয় তো আমার, তুমি কালকার থেকে পড়তে থাকো। তো এই দুই আশরাফ আর হাবিব পাইলাম আর মামুন, 3 জন। এর আরও 2-3 দিন পরে আবার 2 ছেলে আসছে আমার কাছে, নোমান আর রবিউল। এই 2 জনে আইসা বলতেছে স্যার আমরা পড়তে চাই। তো পড়তে চাও পড়বা? বলে স্যার না স্যার, সকালবেলা না খাই স্কুলে গেছি, দুপুরে আসছি খাবার নেয়, বাবা বলতেছে অন্যের বাড়িতে কাজে যাবে লেগে যাওয়ার জন্যে। তো আমি ওদেরকেও 500 টাকা দিয়ে বিদায় করলাম। তারপরে আমি বললাম ঠিক আছে, তোমরা 2500 টাকা পাইবা মাসে মাসে, তুমি পড়তে থাকো। এই যে 5টা ফ্যামিলি নিয়ে আমার যাত্রা শুরু হলো, যে নাম দিলাম তখন যে মেধা ধরতে দেব না, অর্থের অভাব হবে না। এই স্লোগানটার সামনে নিয়ে আমরা শুরু করে দিলাম। এই যে ছেলে মামুন যে বললো যে সারা বছর যদি আমাকে মাসে মাসে যদি 2500 টাকা না দেওয়া হয় তাহলে আমি পড়তে পারবো না। তো সারা বছর যদি আমরা তাকে খরচ সংগ্রহ না করি, খরচ না দিই, তাহলে কিন্তু সে আর তার লেখাপড়া শেষ করতে পারবে না। এই জন্য আমরা সিদ্ধান্ত নিছি যে তাকে পড়ালেখার শেষ স্তর পর্যন্ত তাকে পড়াবো। এরকম 400 ছেলে মেয়েকে আমরা পড়াচ্ছি। উচ্চশিক্ষা শিক্ষিত করেছে। 400 ছেলের মধ্যে 170 জন আমার বেরিয়ে গেছে। এদের মধ্যে 13 জন ডাক্তার হয়েছে, 6 জন বইয়ের থেকে পাশ করছে, রুয়েট থেকে, সোয়েট থেকে, এবং 13 জন মেডিকেল থেকে ডাক্তার হয়েছে। এরা সবাই ডাক্তারি সরকারি চাকরি পেয়েছে। বইয়েরতে যারা পাশ করতে তারা চাকরি পেয়েছে। এই 170 জনের কেউ বাদ নাই। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট ইয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট ইয়ার কৃষি বিশ্ববিদ্যালয়ের লেকচারার, এবং আর বাকিরা এখনও পড়তেছে। প্রতি বছরে আমি এদের পেছে 1 থেকে 1.25 লক্ষ কোটি টাকা আমার ব্যয় হয়। এদের প্রতি আমাদের কোনো দাবি নেই। এদের দাবি হলো যে এরা পড়ালেখা শেষ করে দিয়ে আরেকজনের পড়ালেখার দায়িত্ব নেবে। বর্তমানে যে বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ বাংলাদেশ মোকাবেলা করছে, তার একটি প্রধানত উপাদান হলো ব্যাংকগুলোতে, বিশেষ করে বেসরকারি ব্যাংকগুলোতে তারল্য সংকট। এই সংকটের ফলে ক্ষুদ্র ও মাঝারি
সংস্থাসমূহ তহবিল সংকটে ভুগছে। তহবিল যোগানের পূর্ব শর্ত হিসাবে ব্যাংকগুলোকে সহায়ক জামানত ও নগদ জামানত দাবি করে থাকে বিভিন্ন ব্যাংক। পাশাপাশি বাড়তি সুদ ও বিভিন্ন হিডেন কষ্ট আছে। এই বাস্তবতায় বাণিজ্যিক ব্যাংক থেকে তহবিল প্রবাহ বাড়ানোর লক্ষ্যে বাধাগুলো দূরীকরণে আপনার পরামর্শটা কি? প্রথমত হচ্ছে একটা কাঠামোগত সমস্যা আছে বাংলাদেশে। পৃথিবীর অনেক দেশ বাংলাদেশ থেকে মাইক্রো ক্রেডিট শিখেছে, কিন্তু সেখানে কিন্তু প্রাইভেটাইজেশনে বা ওনারশিপে চলে গেছে, যার ফলে অনেক উদ্যোক্তা সেখানে ইনভেস্ট করতে আসছে। শুধু তাই না, পৃথিবীতে অনেকগুলো ঋণদানকারী প্রতিষ্ঠান এবং সরাসরি তারা ইনভেস্ট করে, এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করে সরাসরি এখানে ইনভেস্ট করার সুযোগ কিন্তু পৃথিবীর অনেক দেশে আছে। যেহেতু আমাদের আইনগত কাঠামোগত দিক থেকে একটা বড় সমস্যা হচ্ছে আমাদের প্রাইভেটাইজেশনটা নেই, এবং এমএফআই হিসেবে আমাদের লাইসেন্স নেই, নট ফর প্রফিট, অলাভজনক। যদি আমরা এটাকে অন্যান্য দেশের তুলনায় অন্যান্য দেশের মতো যদি আমরা এখানে এটাকে ওনারশিপটা দেওয়া হয়, তাহলে আমার ধারণা মিলিয়ন ডলার টার্ম লোন পাওয়া যাবে। দ্বিতীয়ত অনেক ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করে এখানে প্রতিষ্ঠান গড়ে অর্থায়নের জন্য আসবে। তাছাড়া আমরা যেহেতু সমাজের একটা বৃহত্তর জনগোষ্ঠীকে আমরা সেবা প্রদান করছি, সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কিসের জন্য তৈরি? মানুষের সেবার জন্য। বাংলাদেশ ব্যাংক একটা বড় থুক বরাদ্দ রাখতে পারে প্রতি বছর, অন্তত 50,000 কোটি টাকা এনজিওদেরকে সাপোর্ট দেওয়ার জন্য করি। আমাদের এনজিওর মধ্যেও অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যাদের নাকি কোনো সময় টাকা হয়তো বা ব্যাংকে রাখতে হয়, এরাও যদি ছোট এনজিওগুলোর দিকে একটু তাকায়, অর্থায়নের সুযোগ আসতে পারে। তো সুতরাং আমার মনে হয় যদি আমরা কাঠামোগত দিকটা একটু পরিবর্তন আনি এবং মালিকানাটা যদি আমরা এস্টাবলিশ করি, তখন দেখা যাবে একটা বহুত সোর্স থেকে, দেশ বিদেশ থেকে আমাদের এখানে অর্থায়নের সুযোগটা আসবে। অন্তর্বর্তীমূলক উন্নয়নে এমএফআই অনুষ্ঠানে আজকে অতিথিদের কাছ থেকে আমরা অনেক মূল্যবান বক্তব্য শুনলাম, জানলাম কিভাবে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে এমএফআই সমূহ ভূমিকা রেখে চলেছে। এ বিষয়ে আগামীতে বিশিষ্টজন ক্ষুদ্র অর্থায়নের সাথে সম্পৃক্ত অন্যদের কাছ থেকে আরও শুনব বলে আশা করছি। জনাব মোহাম্মদ এনামুল হক, জনাব মোহাম্মদ আব্দুর রশিদ, মূল্যবান সময় ও আলোচনার জন্য আপনাদের ধন্যবাদ ও নিরন্তর কৃতজ্ঞতা। সুধীর দর্শক, আজ বিদায় নিচ্ছি। এমএফআইদের কার্যক্রম ও অর্থনীতিতে তাদের যে অবদান, এ বিষয়ে খানিকটা ধারণা অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারা আলোচনাটি উপভোগ করেছেন। আবার দেখা হবে আরও কিছু কথা নিয়ে অন্য একটি প্রতিষ্ঠান বিষয়ে। ততদিন ভালো থাকুন এবং সুস্থ থাকুন।